ছেলেকে ঘুম পাড়ায় রাখছে, আইসা আমার গলার মধ্যে চিপটে ধরছে। আর শাশুড়ি হচ্ছে মারতাছে, ননদের গলার মধ্যে চিপ দিয়ে ধরছে আর শাশুড়ি মারতাছে। তো ওই যে দুফেলের দরজা আছে না, দরজার যে ঢাসা বলে অনেক গ্রাম অঞ্চলে, ওইটা দিয়ে বাড়ছে মারে। তো আমি এই হাত দিয়ে ধরছি, পরে আমার এই আঙ্গুলটা হচ্ছে ফেটে গেছিল আর বাঁকায় গেছিল এই আঙ্গুলটা। তো ওরাই মারামারি করে সারা রাত। পরে আমি, একটা মানুষ বাঁচার জন্য তো কান্না করে, ঘুমন্ত অবস্থায় গলার মধ্যে চিপ দিয়ে মেরে ফেলতেছে। তো আমি তখন তো চিল্লায় উঠছি। ওঠার পরে ওই মুহূর্তে আমার হাজবেন্ড, মানে আমার চাচা শ্বশুরের বিল্ডিং এর ছাদে সিগারেট খেতে নাকি আসছিল, জানি না। পরে ও দরজা ভেঙে ঢুকছে। পরে আমার সেন্স ফেরার পরে আমি দেখি যে ও আমাকে ধরে রাখছে, ওর হাতে রক্ত। তো তারপরে আমি তাকে ধরে কান্না করতেছি। পরে কেন মানে আপনার শাশুড়ি আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েই গেছে হ্যাঁ, যে আপনারা নিবেই না মাইনা? নিবে না। আর ওই বাড়ির ভিতরে মানে ওই বাড়িতে এর আগেও নাকি একটা বউ মেরে ফেলছে। আমার তো গার্জিয়ানই নাই, ছোটবেলায় তো সবকিছু হারিয়েছি। বড় ভাই ভাবির কথা মতো, ভাবির অত্যাচারে বাড়ি ছেড়ে দিলাম। ভাইয়ের ভালোবাসা পেলাম না, মার ভালোবাসা পেলাম না। মা থাকে পরে জায়গায়, একটা ভাই, সে হচ্ছে অন্ধ। ডাক নাম কি আপনার? ফিরোজা। কি হয়েছে ফিরোজা? আমি খুব ছোট থেকে ঢাকাতেই একটা ছেলের সাথে আমার একটা মানে কর্মজীবনে পরিচিত হয়। তার বাড়ি হচ্ছে চাঁদপুর। তো সে আমারে বিয়ের জন্য অনেক করে। পরে আমি প্রথমত রাজি হই না, আমার আপুর বাসাতে চলে যাই। যাওয়ার পর সে ওইখানেই চলে যায় আমাকে বিয়ে করার জন্য। বলে যে সে মারা যাবে আমাকে যদি বিয়ে করতে না পারে। তো পরবর্তী ওই ছেলেকে আমি বিয়ে করি। বিয়ে করার পর 2 মাস পরে আমার শাশুড়ি তাকে ধরে নিয়ে যায়। তখন বয়স কত ঢাকাতে। আপনার? 14 বছর বয়স। 14 বছর আপনি ভেগে বিয়ে করলেন? হ্যাঁ, ওর বয়স কত? ছেলের বয়স কত? মনে হয় এই তখন 23-24 হবে। শাশুড়ি কি কিসের ধরে নিয়ে গেল? ধরে নিয়ে গেল, সে এই বিয়ে মানে না। আর আমার বাড়ি হচ্ছে মাগুরাতে, আর তার বাড়ি হচ্ছে চাঁদপুর। আর তারা দেখে শুনে তার বোনের মেয়ের সাথে বিয়ে দেবে, এই কথা বলে। তারপর? ধরে নিয়ে যাওয়ার পর 1 সপ্তাহ বসুন্ধরাতে আটকায় রাখলো। তার ভাইয়ের ছেলের দোকান আছে বসুন্ধরা, ওখানে আটকায় রাখলো। তো কোনো যোগাযোগ নাই, ফোন তার কাছ থেকে নিয়ে নিয়েছে। 1 সপ্তাহ পরে আমার হাজবেন্ড ওখান থেকে পালিয়ে চলে আসে। আসার পর এভাবে হচ্ছে তাকে বিভিন্ন রকম ফোন দিয়ে বলতো ছেড়ে দেওয়ার কথা, এটা সেটা এরকম ভাবে। আর আমি প্রতিনিয়ত শুধু কান্না করতাম, কখন জানি তাকে ধরে নিয়ে যায়, আবার কখন জানি আমার সংসার নষ্ট হয়ে যায়। সে ছাড়া তো আমার লাইফে আর কেউ নাই, কারণ আমি খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে। তো তারপর হচ্ছে তার 2 মাস পরে আবার তাকে ধরে নিয়ে যায় চিটাগাং আটকায় রাখে। 27 দিন আটকায় রাখে। তখনই তাকে বিদেশে পাঠায় দেবে, এরকম বেশ কয়েকবার এরকম ভাবে ধরে নিয়ে গেছে। আর তাকে ধরে নিয়ে যাওয়ার পর তাকে অন্যভাবে বোঝাতো। আর পরবর্তীতে হচ্ছে সে এসে আমাকে খুব মারধর করতো। ফিরে এসে? হ্যাঁ, ফিরে এসে খুব মারধর করতো, আমাকে দেখতে এটা পারতো কত না। সালের ঘটনা বলতেছেন? এটা 14 সালের। তারপর? তারপরে এবার হচ্ছে আমার হাজবেন্ডকে এভাবে 3-4 তারিখ ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এবার সে টোটালে সিম বন্ধ করে রাখার পর আমার একটা বেবি আসে, বাচ্চা পেটে। তখন হচ্ছে আমার হাজবেন্ড আমাকে খুব মারধর করতো বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য। তো আমি নষ্ট করতাম না। ভাবতাম যে একটা বাচ্চা হলে হয়তো বা তার বাড়ি থেকে আমাকে মেনে নিতে পারে, আর সে ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নাই, এগুলোর চিন্তা ভাবনা করতাম। কিন্তু এমন কোনো দিন থাকতো না যে সে আমাকে না মারতো। সে একদিন এই বাচ্চা প্রেগনেন্সি থাকা অবস্থায় আমার 2 হাত বেঁধে এই জায়গার ভিতরে কাটছে, হাতের এই জায়গার মধ্যে কাটছে, এইখানেও কাটছে, সমস্ত স্পট আছে এখনো, এখানেও কাটছে।
তারপরে হচ্ছে আমি খুব চিৎকার করে কান্না করি যে আমাকে, তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমার মা বাবা ভাই বোন সব কিছুই তুমি। তুমি যদি এখন আমাকে এভাবে মেরে ফেলো তাহলে আমার জন্য কান্না করারও কেউ নাই। তো আমি তোমার কাছে তোমার অর্থ চাই নাই, আমি শুধু চাইছি তুমি আমাকে একটু কেয়ার করো, আর কিছু চাই না। হুম তো এই বাচ্চাটা আমি নষ্ট করতে পারবো না। হুম তো এভাবে বলার পরে সে আমাকে বলতো যে মেয়ে যদি হয় তোর ব্যবসা করে খেতে হবে, আর ছেলে যদি হয় তোর ভিক্ষা করে খেতে হবে। এভাবে আমাকে হুমকি দিত, অনেক রকম কথা বলতো। তারপরে যে জিনিসটা খেতে পারতাম না ওই জিনিসটা বেশি করে নিয়ে আসতো, মাছ টাছ এগুলো বেশি বেশি নিয়ে আসতো। তো এর পরবর্তীতে আমার বাচ্চা হলো। আমি 3 দিনের মানে একটা বাচ্চা হওয়ার টাইমে একটা আসে না, ব্যথা। ওই 3 দিন আমি হচ্ছে বিছানায় কাতরাইতেছেন। হ্যাঁ, কিন্তু সে কোনো ডাক্তার আনে না, আবার আমাকে মেডিকেলেও নেয় না, বা তার বাড়ি থেকেও কোনো হেল্প নেয় না। হুম আর বলে যে মরলে মরে যাক। তারপর আমি মরার মতোই হয়ে গেছিলাম। আর আমার ছেলেটাও অসুস্থ হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছিল, মাথাও অনেক অনেক বড় হয়ে গেছিল, মরার মতো হয়ে গেছিল ছেলে। তারপরে পরবর্তীতে বাচ্চাকে আইসিইউতে নিয়েছে, মাউতাল মেডিকেলে নিয়েছিল। কিন্তু আমাকে মেডিকেলে নেয় নাই। বলছিল আমি যদি মারা যাই তার কোনো সমস্যা নেই, কিন্তু তার ইচ্ছা তার সে খালাতো বোনকে সে বিয়ে করবে, এরকম হয়। তো তারপর তাহলে আপনি কেমনে বললেন যে এটা ভালোবাসার বিয়ে? ও তো আপনাকে ভালোবাসে না কোনোভাবে। প্রথমে তো সে খুব ভালোবাসতো, ওই যে বাচ্চাটা প্রেগনেন্সি হওয়ার পরের থেকে সে আমাকে আর দেখতে পারে না। আর তার মা তো একে একে 4-5 বার তাকে তুলে নিয়ে গেছে আমার কাছ থেকে। ও কি প্রতিবন্ধী বিয়ে করছিলেন আপনি, হাজবেন্ড না ছোট? না, হাজবেন্ড তো হচ্ছে বড় ছিল। হ্যাঁ, তার তাহলে বয়স তারা তুলে 24। কেমনে নিয়ে যাবে? আপনার মনে হয় যে 24-25 বছরের একটা ছেলেরে তুলে নিয়ে যাওয়া সম্ভব? তার অফিসের সামনেতেও তাকে তার একবার তুলে নিয়ে 24-25 গেছে। বছরের বাচ্চা না তো সে ওই বয়সে একটা যুবকরে তার মা তুলে নিয়ে যেয়ে গুম করে দিবে? আর তার মা একা আসতো না, তার সাথে লোকও নিয়ে আসতো। 22 জন আসুক, এখন সেটা তো আর আমি বলতে পারি না, কিন্তু তাকে এটা নিয়ে বলতে যেত। পারেন না নাকি দেখেন না জিনিসটা? সে 7-8 দিন নাই, 10-12 দিন নাই, বাড়ি চলে যাচ্ছে, কই চলে যাচ্ছে? হ্যাঁ, আবার সে ভালোবাসলে সেটা বলতো হয়? তাকে সে মারছে, মানে তারা ঢঙের মারছে, কথা। নিয়ে যে তাকে তুলে নিয়ে যে এরকম কথা বলতো। নাটক, এই নাটকগুলো বিশ্বাস করে গেছেন? হাজবেন্ড তো বিশ্বাস তো করতে হবে, ও আর আচ্ছা। সংসার করতে হলে তো তাকে বিশ্বাস করা ছাড়া আর। আমি তো সবসময়ের জন্য মনে করতাম যে সে আমার মাথার উপর একটা বট গাছ। বাচ্চা হওয়ার পরে কি হইলো? বাচ্চা হওয়ার পরে এবার আমার শাশুড়ি মামলা করছে থানায়, কেন? লোকেশন ট্র্যাক করে, মানে ছেলেকে পাচ্ছে না এই কথা বলে। তারপর? তারপর হচ্ছে দারোগা আসছে, দারোগার সাথে একটা লোক আসছে। আসার পরে বাসায় একদম সিভিলে আসছে। তো এর আগেও 4-5 বার নিয়ে গেছে আমার হাজবেন্ডকে ধরে, আমার শাশুড়ি নিয়ে যে 1 আপনার মাস হাজবেন্ড কি 15 নেশা দিন করতো? না, নেশা করতো না। নেশা করতো না, কিন্তু সে অফসাইডে অন্যরকম একটা কাজ ছিল, সেটার জন্য আমি খুব তারে বাধা দিয়েছি, কিন্তু সেগুলো সে করতোই খেলতো? না। কি? মানে এই যে ইন্ডিয়া থেকে কি ধরনের একটা অস্ত্রপাতি কি এগুলো আসে না, কি দেখছিলেন? দেখেছিলাম। প্রতি শুক্রবারে আমি আমার ঘরগুলো গুছাই। তো গুছাতে যে ম্যাট্রিক্সের নিচে দেখি যে কিছু, তো ও আবার ওই দিন অফিসে। পরে আমি ওকে সাথে সাথে ফোন দিছি, এগুলো দেখে আমি খুব ভয় পাইছি, এগুলো তো আমি কখনো দেখিনি। পরে ফোন দিছি, ফোন দেওয়ার পরে এবার আমি বলতেছি যে এগুলো কি ম্যাট্রিক্সের নিচে, পরে বলছে কই কি। পরে আমি চলে গেছি বাসা থেকে ভয়ে, যে এগুলো তো আমি কখনো দেখিনি, হুট করে এগুলো আসছে কোথা থেকে। পরে 5টা বাজে বাসায় এসে, আসার পরে এবার আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর বলছে কোথায় তুমি, তুমি হচ্ছে আমার বান্ধবীর বাসায়। তো বান্ধবীর বাসায় কেন, বাসায় আসো। বলছি না আমি বাসায় যাব না, তুমি বাসায় কি রাখছো এগুলো। আর এগুলো দেখে আমি অনেক ভয় পেয়েছি। পরে বলছে কিচ্ছু নাই, তুমি এসে দেখো, বাসায় এসো। পরে আমি বাসায় আসছি, এসে দেখি ও নাই, ওগুলোও কিছু নাই। তো এগুলো কিছু নাই। পরে আমি ওরা ফোন দিছি তুমি কোথায়, পরে বলছে রান্না করো আমি আসতেছি, আমি এক জায়গায় আসছি। পরে ওদিনকেই রাত 10টা বেজে যাচ্ছে, ও আসতেছে না, ওর ফ্রেন্ডও আসতেছে না। পরে আমি ওর ফ্রেন্ডের কাছে ফোন দিছি, ফোন দেওয়ার পর ওর ফ্রেন্ড বলতেছে ভাবি আমার মনে হয় জেনারেল হাসপাতালে ভর্তি আছে। বলতার জেনারেল হাসপাতাল আছে না, যাচ্ছে ওখানে। পরে কেন? আমি পরে আমি খুব একটা ভয় পেয়ে গেছি যে এই জিনিসগুলোও নাই।
তার মধ্যে আবার হচ্ছে ও নাই, আবার বলতেছে হাসপাতালে, তাহলে এখানে কিছু তো একটা হয়েছে মনে হয়। এখন ভাবতেছি আমি তাকে কিভাবে পরিচয় দেব, বা আমি কিভাবে যে বলবো যে আমার হাজবেন্ডকে ছেড়ে দেন, এগুলো অনেক ভাবতেছি, কান্না করতেছি। এগুলো চিন্তা করতে করতে পরে হচ্ছে 11টার দিক আমি বেরোয় গেছি বাসা থেকে, যে যেখানে আছে যা হয় হবে, আমার হাজবেন্ডকে আগে নিয়ে আসি। সে যদি না থাকে আমি তো থাকতে পারবো না। এর মধ্যে গেটের সামনে দেখি চলে আসছে। আপনার হাজবেন্ড যে অস্ত্র ব্যবসায়ী এটা আপনি জানতেন না আগে? না, চাকরি করে এটাই জানতাম, এতটুকু কিন্তু সে যে অবৈধভাবে ব্যবসা করে এটা আপনি জানতেন না? জানতাম না। তো পরে এবার হচ্ছে এরপরে আর কোনোদিন দেখছেন বাসায়? পরে আর কখনো দেখিনি। অনেক বড় ধরনের একটা শপথ করেছিলাম তাকে। হ্যাঁ, যে বাসায় আর আনবে না? না, আমি বলেছি এইগুলো কাজ আর না যেতে। তারপরে ওর সাথে যারা ছিল 2জন লোক পরবর্তীতে ও এসে আমাকে বললো, অফিস থেকে ও গেছিল নাকি দেখতে, বললো যে আমার মেরে ফেলছে কারা? পুলিশ মেরে ফেলছে না গ্রুপে গ্রুপে মারামারি হয়েছে? গ্রুপে মারামারি করছে। তারপরে এখন সে হচ্ছে আপনাকে মারতো, রেগুলার মারতো? হ্যাঁ, এই বাচ্চার পরের থেকে সে রেগুলার মারতো আমাকে। মানে এই প্রেগনেন্সি আপনার মনে হতো না যে সংসার ছেড়ে আমার চলে যাওয়া উচিত? এত বড় একটা ক্রিমিনাল, সে সারাদিন গায়ে হাত তুলতেছে। হ্যাঁ, একটা মানুষের তো যাওয়ার জায়গা থাকা লাগে, সেই জায়গাটাই তো আমার ছিল না। আপনি কোনো ইনকাম করতেন না? মনে করেন বাসায় কাজ করছি প্রথম, আর তখন তো অল্প বয়স, চাকরিতে কোথায় নেবে? 18 বছর বয়স না হলে তো কোথাও কাজ ছাড়াছাড়ি হইলো কখন? ছাড়াছাড়ি হলো এই যে বাচ্চা যখন ওই যে পুলিশে আসলো বাড়ির পরে, আসার পর পুলিশে হচ্ছে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাচ্চার ছবি তুলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর শাশুড়িকে বললো যে আপনার একটা নাতি হয়েছে, আপনি মেনে নেন, মেয়েটা দেখতে তো খারাপ না। এটা বিভিন্নভাবে বুঝাইছে। বোঝানোর পরে ও আসলো। আসার পরে আমাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর এবার হচ্ছে রাত্রের 12টা বাজে, আমি ঘুমিয়ে আছি। আমার হাজবেন্ডকে বাড়িতে রাখে না। আমি 3 তারিখ গেছি মোট আমার শ্বশুর বাড়ি। তো আমার হাজবেন্ডকে আমার কাছে রাখতো না, অন্য বাড়িতে রাখতো রাত্রে আমার শাশুড়ি। তো পরবর্তীতে এবার হচ্ছে ওদিন রাত্রেই তারা প্ল্যানিং করে আছে, ঘরের সামনেও দরজা, পিছনের সাইডেও দরজা। তো পিছনের সাইডে ননদ ছোটজন দাঁড়ায় রয়েছে, আর বড়জন আর শাশুড়ি 2জন আসছে আমার কাছে। ছেলেকে ঘুম পাড়ায় রাখছে, আইসা আমার গলার মধ্যে চিপতে ধরছে, আর শাশুড়ি হচ্ছে মারতাছে। ননদের গলার মধ্যে চিপতে ধরছে আর শাশুড়ি মারতাছে। তো ওই যে 2 ফেলের দরজা আছে না, দরজার যে ঢাসা বলে অনেক গ্রাম অঞ্চলে, ওইটা দিয়ে বাড়ছে মারে। তো আমি এই হাত দিয়ে ধরছি, পরে আমার এই আঙ্গুলটা হচ্ছে ফেটে গেছিল আর বাঁকায় গেছিল এই আঙ্গুলটা। তো ওরাই মারামারি করে সারা রাত। পরে আমি একটা মানুষ বাঁচার জন্য তো কান্না করে, ঘুমন্ত অবস্থায় গলার মধ্যে চিপ দিয়ে মেরে ফেলতেছে। তো আমি তখন তো চিল্লায় উঠছি। ওঠার পরে ওই মুহূর্তে আমার হাজবেন্ড, মানে আমার চাচা শ্বশুরের বিল্ডিংয়ের ছাদে সিগারেট খেতে নাকি আসছিল, জানি না। পরে ও দরজা ভেঙে ঢুকছে। পরে আমার সেন্স ফেরার পরে আমি দেখি যে ও আমাকে ধরে রাখছে, ওর হাতে রক্ত। তো তারপরে আমি তাকে ধরে কান্না করতেছি। পরে কেন মানে আপনার শাশুড়ি আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েই গেছে হ্যাঁ, যে আপনারা নিবেই না মাইনা? নিবে না। আর ওই বাড়ির ভিতরে মানে ওই বাড়ির এর আগেও নাকি একটা বউ মেরে ফেলছে। আপনার হাজবেন্ডেরই? না না, মানে আপনার হাজবেন্ডের তো এটা প্রথম বউ? হ্যাঁ, আমি ওকে। প্রথম। আপনাদের ছাড়াছাড়ি কেন হইলো, কবে হইলো বোন? ছাড়াছাড়িটা হলো এই মিরপুরে আমাকে নিয়ে আসছিল। নিয়ে আসার পর এই মামলায় ওরা আমার নামে মামলা করছে। মানে এই রাত্রে যে আমাকে মারলো না, মারার পরে সকালবেলা ওরাই সারা রাত কিন্তু বরফ ডলছে আমার শরীরে। সারা রাত বরফ ডলছে, ডলার পর এবার সকালবেলা ওর যদি আমি কোনো চেয়ারম্যানের কাছে যাই বা কোনো মাতবরের কাছে যাই, এইভাবে ওরাই আবার পুলিশ নিয়ে আসছে। পুলিশ আনার পরে এবার হচ্ছে পুলিশ আমাকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন আমার চাচতো যা, উনি আবার মেম্বার, মহিলা মেম্বার। পরে উনি সাথে গেছে। পরে উনি A to Z সব কিছু জানতো। জানার পর এবার উনি হচ্ছে ওই ওসির সামনে সব কিছু বলছে। বলার পরে এবার ওই ওসি স্যার বলছে যে লাস্ট একটা সুযোগ দেন মেয়েকে, এই মেয়েকে 7 দিন আপনাদের বাড়িতে রাখবো। যদি মেয়ের খারাপ হয় তাহলে মেয়েকে এখান থেকে ডিভোর্স করাই দেবো, আর যদি মেয়ে ভালো হয় তাহলে সারা জীবন কিভাবে এই মেয়ে ঘর সংসার করে খাবে ওটা আমরা এখান থেকে ব্যবস্থা করে দেবো। তারপর তো এই কথা যখন বললো, তারপরে আমার হাজবেন্ড আর আমার দেওর বলতেছে না, আমরা 1 দিনের জন্য সময় দেবো না, আমরা তাকে ডিভোর্স দিয়ে দেবো। আপনার হাজবেন্ডই ডিভোর্স দিতে চায় আপনারা? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার হাজবেন্ড তো একটু আগে মায়ের থেকে বাঁচাইলো, তাহলে এখন কেন ডিভোর্স দিতে চায়?
এটা ওদের একটা পরিকল্পনা, আমি তো সেটা কিছু জানি না। মানে ও যখন যে বাঁচাইছে, আমি সেন্স যখন ফিরছে, তখন আমার হাজবেন্ড বলতেছে আমি তো তোমাদের কথাই শুনেছি, আমি তো বলছি ওরা রাখবো না, আমি তোকে ছেড়েই দেব, তাহলে ওরা মারলা কেন তোমরা? তোমাদের কথা আচ্ছা অনুযায়ী তো আমি সবকিছু করতেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভালো ব্যবহার করে নিবে, তারপর আস্তে আস্তে করে ছেড়ে হ্যাঁ দিবে, এটাই হ্যাঁ, ইচ্ছা ছিল। ওই বুঝতে কথা পারছি। যখন শুনছি তখন আমি ভাবতেছিলাম যা যে বোঝার তো বোঝাই হয়ে গেল। হ্যাঁ, তখন আমি ভাবতেছি বেঁচে থাকার থেকে মরে গেলে মনে হয় ভালো হতো, এই মায়ের খেয়ে আর না চিল্লা চিল্লি করাটাই ভালো ছিল। ওকে, আর তারপরে আপনার নিজের ডিভোর্স হাজবেন্ড, দিল কত তারিখে? তারিখটা সঠিক আমার মনে নাই, কিন্তু কত সালে? 22 সালে মনে হয়। 22 সালে। তারপরে বাচ্চা নিয়ে আপনি সংসার চালাচ্ছেন কেমন করে? না, ওই পুলিশে যখন ধরে নিয়ে গেল, বাচ্চা তো প্রতিবন্ধী, বাচ্চা ছিল হচ্ছে হাজবেন্ডের বাসায়। হ্যাঁ। পুলিশে আমাকে সিঙ্গেল ভাবে ধরে নিয়ে গেছিল। তো ওই ওসি স্যারকে এখন বলার কি পরে বাচ্চা ওই আপনার মামলায় কাছে? তারা না, বাচ্চা মারা গেছে পরবর্তীতে। বাচ্চা মারা গেছে? বাচ্চাটা হচ্ছে ওদের বাসায় ছিল, ওইটাই শেষ সম্বল। মানে এটাই ভাবতাম যে বাচ্চার দিকে তাকাই হয়তো তারা কোনো একদিন বলতে পারে যে না, তারে নিয়ে আয়, তার মার কাছে সে থাকুক, এগুলো বুঝে বাচ্চা ওখানে রেখেছিলাম। কিন্তু বাচ্চা শেষ মরে গেছে না মেরে ফেলছে? এখন তারা জানে, আমাকে বলছে মিরপুর কোন প্রতিবন্ধী কি একটা জায়গা আছে নাকি রাখার, হাসপাতাল নাকি আমি জানি না। তো ওইখানে রাখিছিল, রাখার পর ওইখানে বাচ্চাটা নাকি মারা গেছে। পরবর্তীতে বাচ্চা মারা গেল, আমাকে বলা হয়েছিল, আমি গেছিলাম, যাওয়ার পরেই হচ্ছে মাটি দেওয়া হয়েছে। আর আপনার হাজবেন্ড যোগাযোগ হয় এখন? না, যোগাযোগ হয় না, তবে হচ্ছে বাচ্চা মারা যাওয়ার 3 মাস পরে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়, বাইক নিয়ে বাসের নিচে পড়ে, পরে হচ্ছে ওনার হুইল চেয়ারে বসে গেছিল উনি এক কথায়। তো সেখান থেকে চিকিৎসা হয়েছে অন্য লোকের কাছ থেকে শোনা, চিকিৎসা হয়ে এখন উজবেকিস্তানে একটা রাষ্ট্র আছে ওখানে আছে। ওকে, এই যে আপনি যতদিন তার সাথে সংসার করতেন, সে যে আপনি কোনোভাবে টের পান নাই? ওই একদিনই আমি টের পাইছি, ওই একদিনে আমি বুঝতে পেরেছি। টাকা পয়সার লেনদেন, জিনিসপত্র নিয়ে যাওয়া, এগুলো আপনি দেখেন নাই? না, আর ওদিন উনি খুব মার খেয়ে আসছিল, মানে উনি এত পরিমাণ মার খাইছে, এই হাতে মানে কোপ দিছে না, তো এই হাতের এই সোজার থেকে মনে করেন যে কাইটে পড়ে গেছিল, মানে ওটা ঠেকাইতে গেছিল মনে হয়, কিন্তু এই জায়গার থেকে কেটে মাংস পড়ে চলে গেছিল। গেছে? হ্যাঁ, মাংস চলে গেছিল। আর ওনার হচ্ছে এই পিঠের পিছনের সাইডেও অনেক মারির দাগ ছিল। তারপরে এদিক মানে মাজা দিয়ে ওই গুলা রাখছিল, তো তো ওর উপরেই মারছে, তো এই জায়গাগুলো অনেক কেটে গেছিল। ওরে বাবা। আর এই নাকি বলে ওইটা হচ্ছে এইখানে বাঁধা ছিল ওর, ছিল পায়ে? হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে বেঁধে রাখছিল, মানে যেভাবে ওরা পাচার করে ওগুলো তো আসার পরে বললো তাই। তো এদিক এই জায়গাগুলোতেও অনেক মানে কেটে কেটে গেছিল। বিছানার নিচে কতগুলো ছিল? আপনি দেখছেন কত? আমি দেখেছিলাম ছিল 4টা, আর বেশ কিছু, মানে ওইগুলো ছিল 2টো, আর এমনি লম্বা ছিল বেশ কয়টা। বাবা, সে যে এত বড়, তাহলে তো টাকা পয়সার কোনো সমস্যা থাকার কথা না আপনাদের, তাই ছিল কি? সে টাকা পয়সা কষ্ট বলতে আমাকে খাওয়া দাওয়ার কষ্ট দিত না, কিন্তু অন্যভাবে অত্যাচার করতো। কেমন? এই যে দেখেন, যেমন এই যে আমার বাচ্চা যখন ডেলিভারির সময়, ওই সময় কিন্তু একটা টাকা সে আমার পিছনে খরচ করে নাই, বা একটা মানে সে তো চাই নাই বাচ্চা হন আপনার। হ্যাঁ, তার মানে কি সে আপনাকে শুধু ভোগ করার জন্য চাইছিল? সরি, আমি বাজেভাবে বললাম। হয়তো বা হতে পারে, বা সে এটাও বুঝতে পারছে যেহেতু আমার গার্জিয়ান নাই, সেভাবেও হয়তো হতে পারে। যে কদিন ইউজ করবো তারপরে আবার ফেলে দিয়ে দেবো। হায় রে মানুষ। বোন, আপনার জীবন থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? আমি একটা কথাই বলবো, রিলেশন করে বিয়েটা না করাই ভালো। যদি একটা রিক্সার চালকের হাতেও গার্জিয়ানরা তুলে দেয় তো সেটা ভালো, কিন্তু আমার তো গার্জিয়ানই নেই, ছোটবেলায় তো সব কিছু হারিয়েছি। বড় ভাই ভাবির কথা মতো, ভাবির অত্যাচারে বাড়ি ছেড়ে দিলাম, ভাইয়ের ভালোবাসা পেলাম না, মার ভালোবাসা পেলাম না, মা থাকে পরে জায়গায়, একটা ভাই সে হচ্ছে অন্ধ। শেষ করতেছি। আপনার হাজবেন্ডের জন্য কিছু বলার এসে বললেই ক্যামেরায় বলেন।
আমি আমার হাজবেন্ডে একটা কথাই বলতে চাই, যদি কোনো মেয়েকে সম্মান করতে না পারো বা একটু কেয়ার করতে না পারো, তাহলে কোনো মেয়েকে লাইফে নিও না। কারণ তোমার কাছে আমি কখনো অর্থ চাই নাই, তোমার কাছে চেয়েছিলাম একটু কেয়ারিং, একটু ভালোবাসা, আর কিছু কখনো চাই নাই। কিন্তু সেটাই তুমি আমাকে দাও নাই। প্রতিনিয়ত তুমি মা বোনের কথা শুনে আমার উপর অত্যাচার চালাই গেছো। তোমার শেষ দেওয়া কষ্টগুলো কখনো আমি বলতে পারবো না। শেষ করতে চাই আমরা, এবং আপনাদেরকে অনুরোধ করতে চাই, দেখেন ব্যবসায়ীর সাথে সে দিনের পর দিন সংসার করছে, সে জানে, জানার পরেও তাকে ইমোশনালি কথা বলার চেষ্টা করছে, সেটা কি ছাড়ে? আসলে কোনোদিন ছাড়ে না। যদি একবার কেউ আপনার গায়ে হাত তোলে, আপনি যদি সেটা সহ্য করেন, আপনি নিশ্চিত থাকেন পরে সে আবার তুলবে। একবার আপনার উপরে খারাপ আচরণ করে, আপনি সহ্য করেন, নিশ্চিত থাকেন আবার করবে। সো প্রতিবাদ করেন, আর সবচেয়ে বড় কথা, নিজের পেটের ভাত নিজে ইনকাম করেন, দুনিয়াতে অত্যাচার কমে যাবে, থাকবে না। আমরা চেষ্টা করছি ইতিবাচকতা ছড়াতে। পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লিখবেন কোনো কিছু মনে হলে।